ঠিক আছে। তুই কি খাইছিস? আমি ভাত খাইছি। তোমাদের স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। বলছো সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকাল থেকে তো কঠোর লকডাউনের একটা সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। সিআরপি কি সিদ্ধান্তে আসে সেটা হয়তো আজকে জানা যাবে। তোমরা তো সবাই যার যার বাসায় অবস্থান করছো, তাই না? ইয়েস ম্যাম। জি ম্যাম। সাবধানে থেকো তোমরা, করোনার সংক্রমণ আবার বাড়ছে। পরিচিত অনেকেরই খবর পাচ্ছি আশেপাশে ঢাকায় আছে, এরকম কিছু আত্মীয় স্বজনের খবর পাচ্ছি যে করোনা পজিটিভ আসছে। যাই হোক, গতকাল পর্যন্ত আমরা মাসকুলোস্কেলিটাল, হ্যাঁ, তোমাদের ব্যাচে কে? তাই? ও কক্সবাজারে থাকে, তাই না? আহা, কি অবস্থা ওর? ওহো, আমিও তো এর মাঝখানে ফোন দিছিলাম একটা বিশেষ কারণে, পরে দেখলাম যে ফোন বন্ধ ছিল, কি বোধহয় বন্ধ ছিল বা মানে পিক করতে পারে নাই, আসলে জানি না। তো যাক, আল্লাহ সহজ করে দেখ তাড়াতাড়ি। ওর জন্য দোয়া করো সবাই মিলে, আর কন্টাক্ট করার চেষ্টা করো। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ bless all of them. যাক, কপালে থাকলে আর কি হবে, কপালে থাকলে তো আর কেউ ঠেকাতে পারবে না। আমরা
এইজিং এর প্রভাব কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে এইজিং এর প্রভাব সম্পর্কে পড়বো। আচ্ছা, মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের উপরে এইজিং এর প্রভাব সম্পর্কিত বা স্কিন সিস্টেমের উপরে এইজিং এর প্রভাব সম্পর্কিত কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো? এর আগে যে ক্লাসটা আমি নিয়েছি। ঠিক আছে। সো কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা জানি যে কার্ডিওভাস্কুলার সিস্টেম কম্পোজড অফ হার্ট, ব্লাড অ্যান্ড ব্লাড ভেসেলস, তাই না? এই তিনটা মেইন কম্পোনেন্ট নিয়ে কার্ডিওভাস্কুলার সিস্টেম গঠিত, হার্ট, ব্লাড অ্যান্ড ব্লাড ভেসেলস। সো তাহলে আমরা দেখি যে আসলে এই সিস্টেমের এই কম্পোনেন্টের উপরে এইজিং এর কি প্রভাব। ডিজেনারেশন একটা প্রসেস যেটা মোটামুটি আলটিমেটলি আমাদের বডিলি প্রত্যেকটা স্ট্রাকচারকেই ছুঁয়ে যায়। হ্যাঁ, যখন ডিজেনারেশন শুরু হয়, যেমন কিনা আমরা দেখেছি মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারে ডিজেনারেশন জনিত কারণে বিভিন্ন কমন কন্ডিশন ডেভেলপ করে এবং সেগুলোর ট্রিটমেন্ট আমরা করে থাকি। ঠিক একইভাবে এই ডিজেনারেটিং প্রসেস এই কার্ডিওভাস্কুলার সিস্টেমকেও আঘাত করে। তার মানে হচ্ছে যে কোনো সিস্টেমই এই ডিজেনারেশন প্রসেসের ঊর্ধ্বে না। সো এখানে একটা প্রোগ্রেসিভ, যেটা আমরা বলি যে প্রোগ্রেসিভ ডিজেনারেশন যখন বাড়তে থাকে সেটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ডিজেনারেশন। সেটা বিভিন্ন কার্ডিয়াক স্ট্রাকচারকে এফেক্ট করে, যার ফলে যেটা হয় যে কার্ডিয়াক যে স্ট্রাকচার, কার্ডিয়াক মাসেল, এবং শুধু মাসেল না, মায়োকার্ডিয়াম না, এর সাথে কার্ডিয়াক হার্টের মধ্যে মায়োকার্ডিয়াম ব্যতীত আরো কিছু স্পেশাল সেল আছে, স্পেশাল টিস্যু আছে, সেগুলো এই ডিজেনারেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, যার ফলে ইলাস্টিসিটি কমে যায়। ইলাস্টিক যে প্রপার্টি সেটা কমে যায়। ইলাস্টিক প্রপার্টি কমে যাওয়া মানে হচ্ছে বিষয়টা অনেকটা রিজিড, ইনফ্লেক্সিবল, তাই না? যতটুকু ফ্লেক্সিবিলিটি থাকা দরকার ছিল ততটুকু ফ্লেক্সিবিলিটি নাই, ইনফ্লেক্সিবল হয়েছে। এবং আমরা আরো দেখেছি যে কোনো ধরনের ডিজেনারেশন বা লস সেটাকে কভার করার জন্য বডিলি একটা নিজস্ব একটা মেকানিজম থাকে, যেটার এই ধরনের হেলদি টিস্যু যখন ডিস্ট্রাকশন হয়, ডিজেনারেটেড হয়, সেটা আবার রিপ্লেস হয় কিছু ফাইব্রোটিক টিস্যু দ্বারা। ঠিক আছে? সেই ক্ষেত্রে হার্টের যে ভালভগুলো আছে সেখানে ফাইব্রোটিক চেঞ্জ দেখা যায়। হ্যাঁ, হার্টের যে ভালভ গুলো আছে, হ্যাঁ, কিছু আছে সেমিলিউনার ভালভ, কিছু আছে যেগুলো মূল চেম্বারের মধ্যে যে থাকে, হ্যাঁ, সেই ভালভ মানে হচ্ছে দরজা। এর অভ্যন্তরে কিছু দরজা আছে, যে দরজাগুলোর কাজ হচ্ছে ইউনিডিরেকশনাল ব্লাড ফ্লোটাকে মেইনটেইন করা। ব্লাডের একটা ইউনিডিরেকশনাল যাতে মুভমেন্ট থাকে, ব্লাডের যাতে বাই ডিরেকশনাল বা মাল্টি ডিরেকশনাল মুভমেন্ট না হয়, মানে একদিকে ব্লাড প্রবাহিত হবে নির্দিষ্ট একদিকে, সেটাকে কন্ট্রোল করে গুলো। হ্যাঁ, যেমন পালমোনারি ভালভ আছে, অ্যারোটিক ভালভ আছে, যেগুলোকে আমরা বলি সেমিলিউনার ভালভ, অর্ধচন্দ্রাকৃতি ভালভ যেগুলো, আর আছে হচ্ছে মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ। তো এই ভালভগুলোতে দেখা যায় যে এখন ভালভ হচ্ছে কাস্প। হ্যাঁ, ভালভের মধ্যে কিছু শাটার থাকে, কাস্প। তোমরা কখনো স্টেথো দিয়ে হার্টবিট শুনেছো? মানে Yes, হার্ট ma'am. সাউন্ড শুনেছো কখনো? স্টেথো দিয়ে আমরা জি, যে ma'am. 4টা এরিয়াতে হার্ট সাউন্ড শুনি, তো সেখানে আমরা কি শুনি? লাবডাব শব্দ শুনি, তাই না? লাবডাব। এই লাবডাব শব্দ আসলে কিসের শব্দ তোমরা কি জানো? Ma'am, the closer and opening of valves. সরি? Ma'am, valve গুলোর closer হচ্ছে opening sound. রাইট, ভালভগুলোর ক্লোজিং এর শব্দ। তুমি চিন্তা করে দেখো সেই ভালভগুলো কতটা ফোর্সফুলি তারা ক্লোজ হয়, যে তারা একে অপরের উপরে যে চটাস করে যে শব্দটা যখন ক্লোজ হয়ে যায়, সেই শব্দটাই আমরা স্টেথোস্কোপে শুনে থাকি। ঠিক আছে? সো সেই হার্ট সাউন্ড হচ্ছে আসলে এই ভালভগুলোর ক্লোজার সাউন্ড। সো দ্যাট ভালভের ওই ভালভের যে কাস্পগুলো বা দরজাগুলো বা পাল্লাগুলো, সেগুলো কতটা রিসাইলেন্স হওয়া লাগে, কতটা রিসাইলেন্ট হওয়া লাগে এবং কতটা ফ্লেক্সিবল হওয়া লাগে। তো যখন এই ভালভগুলোর যখন সেখানে ফাইব্রোটিক টিস্যুর অ্যাকুমুলেশন হয়, তাহলে সেটা তার ন্যাচারাল যে কাজের যে ধরন, সেটার পরিবর্তন হবে না, তখন ভালভগুলো সঠিকভাবে ক্লোজ হতে পারবে না অথবা সঠিকভাবে ওপেন হতে পারবে না।
ওপেন হওয়ার জন্য এবং ক্লোজ হওয়ার জন্য যতটা ফোর্স প্রয়োজন, যতটা ইন্টিগ্রিটি প্রয়োজন, তখন তার থাকবে না। যার ফলে তখন কি হবে, এই যে হার্টের যে সার্কুলেশন, হ্যাঁ, যেটা আমরা বলি পালমোনারি সার্কুলেশন বা ইনফ্যাক্ট সিস্টেমিক সার্কুলেশনেও সেটা বাধার সৃষ্টি করবে, তাই না? যে দেখা যাবে যে হার্টের বাই ডিরেকশনাল মুভমেন্ট হলে তখন আবার হার্টের অক্সিজেনেটেড ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে একটা সংযোগ সৃষ্টি হতে পারে, অথবা ব্লাডের ফ্লো রিলেটেড সমস্যা হতে পারে। সো হার্টের ভালভের পরিবর্তন বয়সের সাথে খুব কমন। নাওএডেজ এটা খুবই কমন, দেখবা যে বেশিরভাগ বয়স্ক বয়োবৃদ্ধদের হার্টের কি সমস্যা, একটা হচ্ছে কমন সমস্যা হলো হার্ট ব্লক, যেটা আমরা পড়বো ইনশাল্লাহ। হার্ট ব্লক হচ্ছে যখন হার্টের যে মায়োকার্ডিয়াম, সেই মায়োকার্ডিয়াম যখন প্রপারলি কন্ট্রাকশন করতে পারে না, তখন হার্ট দেখা যায় যে হার্টবিট অনেক কমে গেছে, হ্যাঁ, যেটাকে আমরা বলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা আরেকটা কন্ডিশন, এটা একটা কমন কন্ডিশন। আরেকটা হচ্ছে ভালভুলার ফাইব্রোসিস অফ দ্য ভালভ। তখন দেখা যায় যে বিভিন্ন সময় এই ভালভগুলোকে রিপ্লেস করা লাগে বা পেসমেকার স্থাপন করা লাগে যদি হার্ট ব্লক হয়। আসলে কমন চেঞ্জ বয়সের সাথে হচ্ছে কমন। এটা হচ্ছে ভালভের সমস্যা। তারপর হচ্ছে পরবর্তী বিষয় হচ্ছে কন্ট্রাক্টিলিটি হার্ট। যেহেতু এই ডিজেটিং প্রসেস শুধুমাত্র এই হার্টের ভালভ কিন্তু ব্লাডের মধ্যে না, হার্টের যে মূল যে স্ট্রাকচার মায়োকার্ডিয়াম, স্পেশাল কার্ডিয়াক যে মাসেল যেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াম, সেই মায়োকার্ডিয়াম যখন সেখানে যদি ডিজেনারেশন হয়, সেক্ষেত্রে কিন্তু হার্টের কন্ট্রাক্টিলিটি হয়, যার ফলে হার্টের কাজ কি, ফোর্সফুল পাম্পিং অ্যাকশন, তাই না? হার্টের কাজ হচ্ছে সে কন্টিনিউয়াসলি একেবারে জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে পাম্প করে যাচ্ছে, ব্লাডটাকে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে। এটা হচ্ছে হার্টের কাজ। তো যদি হার্টের কন্ট্রাক্টিলিটিতে কোনো অল্টারেশন আসে, তখন এই পাম্পিং ক্যাপাসিটি কমে যেতে পারে। এই হচ্ছে এজ রিলেটেড কার্ডিওভাস্কুলার সিস্টেমের শুরু, এই চেঞ্জ, যেটা কিনা হার্ট এবং হার্টের আভ্যন্তরীণ স্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, অলরেডি আমি এই বিষয়টা কিছুটা বলেছি। এটা আলাদাভাবে এটা এনেছি, তার কারণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট টপিক। ইনক্রিজ ইন ভালভুলার সার্কামফারেন্স হ্যাজ বিন রিপোর্টেড ইন অল 4 কার্ডিয়াক ভালভস। তো আমরা যদি আরেকটু স্পেসিফিক ভাবে জানতে চাই হার্টের ভালভে কি ধরনের সমস্যা হয়, তো আমরা দেখেছি এর আগের পয়েন্টে পড়েছি যে ফাইব্রোটিক ভালভ, তাই না? কি করেছি, চেঞ্জ ইন দ্য ভালভ অফ দ্য হার্ট, ফাইব্রোটিক চেঞ্জ ইন দ্য ভালভ অফ দ্য হার্ট। So a fibrotic change usually cause increased circumference of the valve. Valve যে circumference সেটা নরমালি যেমন ন্যারোইং থাকার দরকার এটা থাকে না, সেটা আরো এই সার্কামফারেন্সটা বেড়ে যায়, হ্যাঁ। এবং মোটামুটি সবগুলোতেই, যেমন যেটা বলেছি অ্যাওর্টিক সেমিলিউনার ভালভ, পালমোনারি সেমিলিউনার ভালভ, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড। The greatest change occur in the aortic valve. খেয়াল করো, বেশিরভাগ এই যে 4টা ভালভেই হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই বয়সজনিত যে পরিবর্তন সেটা অ্যাওর্টিক ভালভের মধ্যে হয়ে থাকে। অ্যাওর্টিক ভালভটা কোথায় থাকে? লেফট ভেন্ট্রিকল যে অ্যাওর্টা অ্যাসেন্ড হচ্ছে তার ঠিক গোড়ায়, তাই না? ঠিক মানে অরিজিনে। এছাড়া অনেক সময় দেখা যায় যে কিছু ক্যালসিফিক ডিপোজিশনও হতে পারে বয়সের সাথে সাথে হার্টের মায়োকার্ডিয়ামে কিংবা হার্টের ভালভে কিছু ক্যালসিয়াম ডিপোজিশন, মানে হচ্ছে হার্টটার যে ভালভ শক্ত হয়ে যেতে পারে। ইন সাম ওল্ডার অ্যাডাল্ট সিভিয়ার অ্যাওর্টিক ভালভুলার স্টেনোসিস, mitral valvular insufficiency। তো একটা আমরা দেখলাম যে ভালভের সার্কামফারেন্স বেড়ে গেছে, হতে পারে সেটা হচ্ছে যদি সেখানে বিশেষ করে ক্যালসিফিক ডিপোজিশন হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে ভালভুলার স্টেনোসিসও হতে পারে, অপোজিট বিষয়টা, ঠিক আছে। এবং আমরা ক্লিনিক্যালি কি পাই, যখন ভালভের কোনো ধরনের সমস্যা হয় ক্লিনিক্যালি আমরা তখন মারমার পাই। মারমার মানে বুঝো? হার্ট মারমার, হার্ট সাউন্ড।
সরি, ম্যাম abnormal heart sound. অ্যাবনর্মাল হার্ট সাউন্ড মানে অ্যাডেড সাউন্ড। অ্যাডেড সাউন্ডকে আমরা সাধারণত হার্ট মারমার বলে থাকি, ঠিক আছে, বা অ্যাবনর্মাল সাউন্ড। তো যেহেতু আমরা হার্ট সাউন্ড আমরা জানি যে এটা খুব ক্লোজলি রিলেটেড টু দ্য ভালভস, সেহেতু ভালভের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা হার্ট মারমার দেখবো। এরপরে আমরা কিছু সাবসেলুলার চেঞ্জ দেখি। হ্যাঁ, এটা চাইলে তোমরা প্রথম মানে এই পয়েন্টগুলোর আগেও দিতে পারো, ঠিক আছে। এই 1, 2 এর আগে প্রথমে এটাকে এই সাবসেলুলার চেঞ্জটাকে 1 নম্বরেও দিতে পারো। The nucleus containing DNA become larger and may show invagination of its membrane. মানে হচ্ছে যে ডিএনএ লেভেলে দেখা যায় যে পরিবর্তন আসে, ঠিক আছে, পরিবর্তন আসে যার ফলে এই যে সেলুলার লেভেলে একটা সেলের যে মেমব্রেন আছে, আমাদের যে সেলের যে মেমব্রেন, সেই মেমব্রেনে বিভিন্ন ধরনের ফোল্ডিং দেখা দেয়। এখন সেলুলার মেমব্রেন তো খুব ইম্পর্টেন্ট বিষয়, তাই না? একটা সেলের মেমব্রেন, যে কোনো সেলের মেমব্রেনের একটা ক্রুশিয়াল ফিজিওলজিক্যাল ফাংশন আছে, তাই না? সেল মেমব্রেন গুলো সেলের আভ্যন্তরীণ এবং বাইরের যে এনভায়রনমেন্ট, কেমিক্যাল এনভায়রনমেন্টকে মেইনটেইন করে, তাই না? তো সেখানে যদি অ্যাবনর্মাল ফোল্ডিং থাকে সেক্ষেত্রে সেলের মেমব্রেনের যে অ্যাকশন সেটা ব্যাহত হবে। দেখা গেল যে যদি তার ন্যাচারালি তার যদি সেমি পারমিয়েবিলিটি থাকে, সেক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে যে তার পারমিয়েবিলিটি কমে গেছে কিংবা পারমিয়েবিলিটি বেড়ে গেছে। দুইটা অবস্থায় কিন্তু খারাপ। সেলের মেমব্রেনের একটা নর্মাল স্ট্রাকচার থাকা খুবই প্রয়োজন। মাইটোকন্ড্রিয়া, যেটা আমরা জানি কোষের শক্তিঘর, যেখান থেকে এটিপি প্রোডাকশন হয় আমাদের দৈনন্দিন যত কাজ, ইনক্লুডিং আমাদের ঘুম, প্রত্যেকটার জন্য আমাদের কিন্তু শক্তির প্রয়োজন, যে শক্তিটা আমরা এটিপি রূপে মাইটোকন্ড্রিয়া থেকে পেয়ে যাই। এই মাইটোকন্ড্রিয়া গুলোরও সাইজ, শেপ কিন্তু পরিবর্তন হতে পারে। অনেক সময় ক্রিস্টাল প্যাটার্ন দেখা যায়, হাইপার ডেন্সিটি দেখা যায়, এবং যার ফলে মাইটোকন্ড্রিয়াল যে ফাংশন সেক্ষেত্রে একটা অল্টারেশন হয়। আর সাইটোপ্লাজমে যদি দেখি যে সেলুলার যে সাইটোপ্লাজম, যে তরল অংশ সেলের ভেতরে, ইন্ট্রাসেলুলার যে সাইটোপ্লাজম, সেখানে কিছু মাইক্রো ফ্যাটি ইনফিল্ট্রেশন থাকে, মানে ফ্যাট ডিপোজিশন হয় ওখানে, যার ফলে তার ওই সাইটোপ্লাজমের যে ঘনত্ব সেটা আস্তে আস্তে বেড়ে যায়, ঠিক আছে, যেটাকে আমরা বলি লাইপোফিউসিন। এই ফ্যাট অ্যাকুমুলেশন, যে ফ্যাট অ্যাকুমুলেশন হয় পিগমেন্টেড রূপে, এটা হাইপার পিগমেন্টেড ফ্যাট থাকে, মানে নরমাল পিগমেন্টেশনের চেয়ে বেশি, এবং সেটাকে আমরা বলবো লাইপোফিউসিন। সো একেবারে সেলুলার লেভেলে ফ্যাট অ্যাকুমুলেশন হতে থাকে বয়সের সাথে সাথে। The combined age-related change in the subcellular compartment of the cell results in, তাহলে এই যে এই সাবসেলুলার লেভেলের যে পরিবর্তনগুলো হচ্ছে, এর ফলে কি কি সমস্যা হচ্ছে? এই ফলোইং এই বিষয়গুলো হতে পারে। এক হচ্ছে ডিক্রিজ সেলুলার অ্যাক্টিভিটি, সেলের যে অ্যাক্টিভিটি সেটা কমে যাবে অ্যাজ অল্টার্ড, যেমন যেটা আমরা জানি যে সেলুলার নরমাল অ্যাক্টিভিটিসকে আমরা বলি হোমিওস্টেসিস, মানে একটা সেল বা একটা সেল যখন তার নরমাল ফাংশনে থাকে, সবকিছু নরমালি মেইনটেইন হয়, সেই পর্যায়টাকে আমরা বলবো হোমিওস্টেসিস। সো যেহেতু সেলুলার অ্যাক্টিভিটিস কমে যায়, সেক্ষেত্রে তার হোমিওস্টেসিস অল্টারেশন হয়, এবং নরমাল যে প্রোটিন সিনথেসিস খুব ইম্পর্টেন্ট, সেলের ফাংশনের জন্য প্রোটিন সিনথেসিস খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এই প্রোটিন সিনথেসিসেরও অল্টারেশন হয়। রিডিউস কার্ডিয়াক মাসল কমপ্লায়েন্স, ওভারঅল মাসেলের যে কমপ্লায়েন্স সেটা কমে যায়, মাসেলের অ্যাক্টিভিটি কমে যায়, মাসেলের কম্প্যাটিবিলিটি কমে যায়। And decline the left ventricular compliance, provide an increased workload in the atria, resulting in hypertrophy of the atria. এবং কোনো কারণে যদি লেফট ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স, মানে লেফট ভেন্ট্রিকুলার যে মায়োকার্ডিয়াম, সেই মায়োকার্ডিয়ামের কমপ্লায়েন্স যদি কমে যায়, সেক্ষেত্রে অ্যাট্রিয়ামের ওপরে কি পড়ে? লোড পড়ে, এবং সেকেন্ডারি অ্যাট্রিয়াল হাইপারট্রফিও দেখা যায়, ঠিক আছে। শুধুমাত্র যে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে তা না, অনেক সময় অ্যাট্রিয়াল হাইপারট্রফি থাকে। সাধারণত এই অ্যাট্রিয়াল হাইপারট্রফি হচ্ছে সেকেন্ডারি টু ভেন্ট্রিকুলার হাইপারট্রফি।
এগুলো আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড কিছু চেঞ্জ যেটা বয়সের সাথে হচ্ছে, সাবসেলুলার লেভেলে হয়। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? বোঝা যাচ্ছে? Yes, ma'am. বোঝা যায় নাকি? ভার্চুয়াল ক্লাস নিয়ে আসলে কোনোই মজা নাই, তোমাদের চেহারা দেখি না, আর এত এত ইনফরমেশন তোমাদেরকে খুব লম্বা সময় আটকায় রাখতেও খারাপ লাগে যে তোমরা তো আসলে অনেক কষ্ট করো, তোমাদের ডিভাইস, তোমাদের ইন্টারনেট বিল, তোমাদের সময়, সবকিছুরই তো অমূল্য সম্পদ তোমরা নষ্ট করতেছো বলতে তোমাদের নিজেদের জন্য মানে ইউজ করছো, কিন্তু এই সময় আসলে অনেকের জন্য সেটা খুবই কষ্টকর। আমি জানি আল্লাহ আমাদের এই পরিস্থিতি থেকে খুব দ্রুত ফিরে আসার তৌফিক দান করুক। যদি কোনো কারণে কোনো সমস্যা হয় আমিন আমাকে জানাবা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি হয়তো বা ক্লাস সপ্তাহে 2টা না নিয়ে সপ্তাহে একটা নিতে পারলাম, একটা নিলাম। যদি মেজরিটির সমস্যা হয় সেক্ষেত্রে প্লিজ তোমরা আমাদের সাথে শেয়ার করো বিষয়গুলো, ঠিক আছে? সেক্ষেত্রে যদি এরকম হয় যে সপ্তাহে 2টো করে ক্লাস করতে অসুবিধা হলে একটা করে ক্লাস নিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে এজ রিলেটেড চেঞ্জ ইন দ্য ব্লাড ভেসেলস। আমাদের আর খুব বেশি নাই, শেষ করে দিব। সম্পর্কে জেনেছি তোমরা 3rd ইয়ারে যখন নিউরোলজি পড়েছো, কার্ডিওপালমোনারি পড়েছো, তোমরা অলরেডি এই বিষয়গুলো সম্পর্কে জানো। কিছু ডিজিজ কন্ডিশন নিয়ে তোমরা পড়াশোনা করেছো ইন্ডিভিজুয়াল সাবজেক্টে। সেখানে তোমরা দেখেছো যে কিছু কন্ডিশন ডেভেলপ করে যেগুলোর মূলত বেশ কিছু কন্ডিশন আছে বয়সের সাথে সম্পৃক্ত। তো ব্লাড ভেসেলস এর এমনই কিছু সমস্যা হয় যেটার কারণে কিছু সেকেন্ডারি ডিজিজ প্রসেস ডেভেলপ করে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আমি যেটা বললাম যে ডিজেনারেটিভ প্রসেস প্রত্যেকটা স্ট্রাকচারই স্পর্শ করে। সো ব্লাড ভেসেলসও কিন্তু এর ঊর্ধ্বে না। The decrease of elasticity of the arterial vessels is very common in elderly. মানে আমাদের যে আর্টারিয়াল যে ভেসেলস আছে, হ্যাঁ, যেমন আর্টারি গুলো, মোট কথা আর্টারি গুলো কি হয়, তার যে ইলাস্টিসিটি সেটা কমে যায়, বয়সের সাথে সাথে ইলাস্টিসিটি কমে যায়। ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু দ্য increased wall thickness and stiffening in aging include increased collagen, reduced elastin and calcification. আচ্ছা, এখন বয়সের সাথে দেখা যায় যে এক হচ্ছে তার ইলাস্টিক প্রপার্টিটা কমে যায়, এর সাথে সাথে যেটা হয় যে সেখানে কিছু ক্যালসিফিকেশন হয়, আর কোলাজেন ফাইবার গুলোর ডিপোজিশন বেশি হয়, নরমালি বেশি হয়, ঠিক আছে? ওভারঅল যেটা হয় যে হার্টের যে ব্লাড ভেসেলস গুলো মানে হার্টের যে ভেসেলস গুলো থাকে, আর্টারি অথবা ভেইনস, তারা কিন্তু তাদের যে ফ্লেক্সিবিলিটি সেটা হারায়, শক্ত হয়ে যায়, অনেক সময় সেখানে ক্যালসিফিকেশন হয়। One important set of change involved in the aorta. The wall of the aorta become less flexible. Again, aorta দেখো এটা গ্রেট ভেসেলস নামে পরিচিত। হার্ট থেকে মূলত অ্যাওর্টার মাধ্যমে প্রথম হার্ট থেকে ব্লাড এক্সিকিউট করে থ্রু অ্যাওর্টা, এবং এই অ্যাওর্টার ওয়াল আস্তে আস্তে ঠিক হয়ে যায়, শক্ত হয়ে যায়, লেস ফ্লেক্সিবল হয়ে যায়। Shows an increase in wall stiffness so that the blood leaving the left ventricle of the heart is faced by more resistance and cannot travel as far into the arteries. তার মানে হচ্ছে যদি এই অ্যাওর্টা ধরো গোড়ায় যদি গলদ থাকে, মানে অ্যাওর্টা যদি স্টিফ হয়ে যায়, অ্যাওর্টা যদি লেস ফ্লেক্সিবল হয়ে যায়, অ্যাওর্টার যে ওয়াল গুলো সেগুলো যদি ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? অ্যাওর্টার নিজস্ব যে রেজিস্ট্যান্স সেটা বেড়ে যাবে না ব্লাডের প্রতি। যখন ব্লাড ফ্লো হয় তখন ব্লাড ভেসেলস এর উপর একটা প্রেসার দেয়, ঠিক একইভাবে ব্লাড ভেসেলস ব্লাডের ফ্লো এর উপর একটা প্রেসার ক্রিয়েট করে। এই দুই প্রেসারের কারণেই একটা মানে ব্লাড এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। যদি কোনো প্রেসার না থাকতো সেক্ষেত্রে ব্লাড কিন্তু স্টেসিস ডেভেলপ করতো, তাই না? ব্লাড স্টেসিস মানে একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকতো। এই প্রেসারটা ক্রিয়েট হয় শুধুমাত্র ব্লাডের না,
এর সাথে ব্লাড ভেসেলস এর একটা ভূমিকা আছে। এই ব্লাড ভেসেলসও ব্লাডের উপর একটা প্রেশার ক্রিয়েট করে, এবং এই প্রেশার ক্রিয়েট করার জন্য ব্লাড ভেসেলসকে অবশ্যই কি হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে। কিন্তু বয়স হলে যেহেতু এই ফ্লেক্সিবিলিটি হারায়, সো রেজিস্ট্যান্স বেড়ে যায়, যার ফলে এই কারণেই আসলে বয়স্কদের ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে পেরিফেরাল ভেসেলস। ম্যাম সাধারণত রেঞ্জ কত থাকে মানে ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে? বুঝি নাই, আবার বলো একটু। ম্যাম সাধারণত ম্যাম আপনি যেহেতু বললেন যে বয়স্কদের সাধারণত বিপি বেশি থাকে, ম্যাম এই রেঞ্জটা কেমন হবে ম্যাম? অ্যাজ লাইক নর্মালি উই নো যে 120/80 থাকে, বাট ইন কেস অফ ওল্ডার পেশেন্ট what we will find? এটা আমরা সাধারণত 140 পর্যন্ত স্বাভাবিক ধরি। সিস্টোলিক 120 থেকে 140, এটা একটা রেঞ্জ। আর তুমি যদি এভারেজ বলো 120, তুমি দেখবা যে বেশিরভাগ বয়স যারা 60 তাদের 5 to 10 millimeter mercury এমনিতেই বেশি। No difficulties, they might increase 5 to 10 millimeter মানে millimeter mercury। এটা কিন্তু খুবই স্বাভাবিক। বয়স্কদের ক্ষেত্রে তোমার 140, 45, 50 অনেক সময় যদি অ্যাসিম্পটোমেটিক থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই স্বাভাবিক ধরা হয়। তবে বেশিরভাগ সময়ে যেহেতু আন্ডার মেডিকেশনে থাকে, বেশিরভাগ সময় দেখা যায় যে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। ঠিক আছে, যত বয়স বাড়বে ব্লাড প্রেশারের ঊর্ধ্বগতি আসবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু হাইপার টেনশন হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন, সেটা কিন্তু আবার ভিন্ন জিনিস। যখন যখন স্থির হয় না, মানে ঊর্ধ্বগতি যদি চলমান থাকে, তখনই একজন পেশেন্ট কিন্তু হাইপারটেনসিভ হয়। সাধারণত যাদের বয়স বেশি তাদের মধ্যে হাইপারটেনশন বেশি দেখা যায় সাধারণত। তবে এর ব্যত্যয়ও আছে, অনেকেই দেখা যায় যে তার হয়তো বা ফ্যামিলি হিস্ট্রি আছে, সেই কারণে সে অনেক আর্লি তার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। আবার ধরো কারো এমন কোনো ডিজিজ আছে যে ডিজিজের সেকেন্ডারি রিজন হিসেবে তার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তবে আমি যে পরিবর্তনের কথা বলছি সেটা কিন্তু একটা নর্মাল ইউজুয়াল পরিবর্তন। অনেক সময় অনেক বয়স্ক বয়োবৃদ্ধ আছে যারা 5 থেকে 10 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার বেশি হয়েও তারা এন্টায়ার লাইফ ভালো থাকেন। তার কারণ হচ্ছে ওই সময় তাদের ওই প্রেশারেই তাদের যে সেলগুলো তার যে টোটাল যে ফিজিওলজিক্যাল সিস্টেম অ্যাডাপ্ট করে নেয়। ঠিক আছে, সো ইট কুড বি ফিউ মিলিমিটার মার্কারি, 5 থেকে 10 সাধারণত। আচ্ছা, যেটা বলছিলাম যে আচ্ছা, আরেকটা প্রবলেম তোমরা হয়তোবা দেখে থাকবে বয়স্কদের, সেটা হচ্ছে ভ্যারিকোজ ভেইন। ভ্যারিকোজ ভেইন নাম শুনেছো কখনো? ম্যাম ভেইন হচ্ছে কি বলতো? ভ্যারিকোজ ভেইন হচ্ছে ভেইনের এক ধরনের ডিসঅর্ডার। সাধারণত যদি ভেনাস প্রেশার যদি কম থাকে এবং সেটা যদি একটা দীর্ঘ সময় ধরে কম থাকে, সেক্ষেত্রে ভেনাস্টেসিস বা ভেইন যদি
হচ্ছে ভ্যারিকোজ ভেইনের যে জটিলতা, কিন্তু সাধারণত এটা আসলে জটিল না, অনেকের ক্ষেত্রেই দেখা যায়। ফাইনালি লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে হার্টের ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটি বা কন্ডাকশন সিস্টেমে সেখানে পরিবর্তন আসে। আমরা জানি যে আমাদের হার্টে কিছু ন্যাচারাল পেসমেকার সেল আছে, তাই না? ন্যাচারাল কিছু পেসমেকার সেল আছে আমাদের হার্টে। তোমরা এসএ নোড, এভি নোডের নাম শুনেছো? এসএ নোড, এভি নোড, এই নোডাল টিস্যু গুলো এগুলো কিন্তু মানে এরা একটু স্পেশাল টিস্যু। হ্যাঁ, এদের ডিপোলারাইজিং ক্যাপাবিলিটি অনেক বেশি। তোমাদের বোধহয় আমি খুব সম্ভবত সেকেন্ড ইয়ারে তোমরা যখন ছিলা তখন তোমাদের কিছুটা পড়াইছিলাম। সো এই যে নোডাল যে টিস্যু গুলো, এগুলো এরা হলো হাইপার সেন্সিটিভ টুয়ার্ডস এনি ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। যে কোনো ইলেকট্রিক্যাল স্টিমুলেশন যখন প্রথমে যেমন এসএ নোডে পৌঁছায়, তখন এটা বহু গুণে বৃদ্ধি হয়ে পুরো অ্যাট্রিয়াম কে ডিপোলারাইজ করে, অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হয়, এরপরে ভেন্ট্রিকল কে ডিপোলারাইজেশন করে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন হয়। সো ইনিশিয়েট হয় কোথায়? সাইনোঅ্যাট্রিয়াল নোডে। তো বয়সের সাথে সাথে এই সাইনোঅ্যাট্রিয়াল নোডে কি হতে পারে? ডিজেনারেশন হতে পারে। ঠিক আছে, বয়সের সাথে সাথে এই সাইনোঅ্যাট্রিয়াল নোডে ডিপোলারাইজেশন হতে পারে, যার ফলে দেখা যায় যে সেটা হচ্ছে আমরা যেটা একটু আগে যেটা বলেছিলাম যে হার্ট ব্লক, হার্টের কন্ডাকশন অ্যাবিলিটি কমে যায়। আচ্ছা, শুধুমাত্র ডিজেনারেশন না, এর সাথে অনেক সময় দেখা যায় যে এই যে এসএ নোড, এভি নোড এবং আরো যে কিছু বান্ডেল ব্রাঞ্চ আছে যারা আসলে স্পেশালাইজড সেল, স্পেশালাইজড মায়োকার্ডিয়াম, তারাও মায়োকার্ডিয়াম বাট দে আর ভেরি স্পেশালাইজড মায়োকার্ডিয়াম। তার কারণ হচ্ছে এদের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অনেক বেশি। যে নর্মাল যে মায়োকার্ডিয়ামের যে অংশটা, সেটার যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তার চেয়ে এই স্পেশাল যে মায়োকার্ডিয়াম, যেটা আমরা বলেছি যে এসএ নোড, এভি নোড এবং বান্ডেল অফ হিজ, হ্যাঁ, এই বান্ডেল অফ হিজ, এই তিনটা স্ট্রাকচারের যে মায়োকার্ডিয়াম, দে আর কনসিডার্ড অ্যাজ স্পেশাল মায়োকার্ডিয়াম, তাদের কন্ট্রাক্টিলিটি অনেক বেশি। তো এই স্পেশাল যে মায়োকার্ডিয়াম গুলোতে অনেক সময় ফাইব্রোসিস ফর্মেশন হয়, যার ফলে হার্ট ব্লক একটা কন্ডিশন আছে, যেখানে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে হার্টের পাম্পিং অ্যাকশন কমে যায়। দেখা যায় যে তার হার্ট রেট আসতেছে হয়তো বা 30, 35, 40, হ্যাঁ 50 এরকম। ঠিক আছে, হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি কমে যায়। এবং ইসিজিতে খুব কমনলি যেটা আমরা দেখি সেটা হচ্ছে এসটি সেগমেন্ট ফ্ল্যাটেন্ড অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ দ্য টি ওয়ে ডিমিনিশেস। আমি তোমাদেরকে এক সময় আমার মনে পড়ে আমি তোমাদেরকে এই ইসিজি পড়াইছিলাম, তাই না? তোমাদের মনে আছে কিনা জানি না। তো সেখানে আমরা পড়েছিলাম আসলে এসটি সেগমেন্ট আমরা পড়েছিলাম, টি ওয়েভ ডিমিনিশ হলে কি ধরনের ইন্টারপ্রিটেশন হয় সেগুলো আমরা পড়েছিলাম, তাই না? ওগুলো একটু তোমরা চেক করে নিও। ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে ফাইনাল যে পয়েন্ট সেটা হচ্ছে ওভারঅল যেটা হয় যে কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম এবং ব্লাড প্রেশারে একটা পরিবর্তন আসে। কার্ডিয়াক আউটপুট কি আমরা জানি? কার্ডিয়াক আউটপুট কি বলতো? কার্ডিয়াক আউটপুট আর স্ট্রোক ভলিউম কি জিনিস? এই দুইটা জিনিস কি? প্রতি বিটে the amount of blood that has been execute by each স্ট্রোক, মানে হচ্ছে প্রতিটা বিটে ব্লাড হার্ট পাম্প করতে পারে, সেটা হচ্ছে স্ট্রোক। আর কার্ডিয়াক আউটপুট হচ্ছে প্রতি মিনিটে, 1 মিনিটে এই হার্ট কতটুকু ব্লাড পাম্প করতে পারে, সাধারণত 5 থেকে 7 লিটার একজন নর্মাল অ্যাডাল্টের জন্য। তো এই যে কার্ডিয়াক আউটপুট সাধারণত রেস্টিং অবস্থায়, মানে রেস্টিং স্টেটে এইজ যারা বয়স্ক তাদের ক্ষেত্রে আনচেঞ্জ থাকে, মানে সবার যা বয়স্কদেরও তাই রেস্টিং স্টেটে। কিন্তু এক্সারসাইজের সময় যখন ধরো কিছু এক্সারসাইজ, বিশেষ করে অ্যারোবিক এক্সারসাইজ বা অ্যারোবিক অ্যাক্টিভিটিস এর সময় দেখা যায় যে রিডাকশন হয়, কার্ডিয়াক আউটপুটটা কমে যায়। স্ট্রোক ভলিউম ঠিক একইভাবে কমে যাবে, কারণ স্ট্রোক ভলিউমের সাথে প্রপোর্শনেটলি কি হয়, কার্ডিয়াক আউটপুট আর স্ট্রোক ভলিউমের মধ্যে একটা প্রপোর্শন আছে, তাই না? তো এরা প্রপোর্শনেটলি বাড়ে কমে, একটা বাড়লে আরেকটা বাড়ে, আরেকটা কমলে আরেকটা কমে।
তার কারণ হচ্ছে স্ট্রোক ভলিউম আর হলো তোমার হার্ট যে পালস রেট, এটার প্রোডাক্ট হচ্ছে কার্ডিয়াক আউটপুট, তাই না? তুমি স্ট্রোক ভলিউমকে তুমি যদি হার্ট রেট দিয়ে গুণ দাও, ধরো তোমার স্ট্রোক ভলিউম ফর এক্সাম্পল কত, একটা স্ট্রোকে ধরো তোমার টোটাল যদি ধরো 5 থেকে 7 লিটার হয়, তাহলে ধরো 0.5 যদি হয় বা 0.2 হয়, 0.2 বা 0.3 যদি হয়, সেক্ষেত্রে 0.2 বা 0.3 লিটার ইন্টু তোমার ধরো তোমার 60 বিট, তাহলে সেটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো, সেক্ষেত্রে যে প্রোডাক্টটা আসবে সেটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট, তাই না? মানে একটা বিটে যদি ধরো যে পরিমাণ ব্লাড হার্ট পাম্প করবে, সে একটা যতগুলো বিট দেয়, সেই 1 মিনিটে যতগুলো বিট আছে সেগুলো কার্ডিয়াক আউটপুট। সোজা কথায় 1 মিনিটে লেফট ভেন্ট্রিকল যে পরিমাণ হার্ট পাম্প করবে 1 মিনিটে, সেটা হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট। তো এই কার্ডিয়াক আউটপুট ইউজুয়ালি রেস্টিং অবস্থায় সিমিলার থাকে বয়স্কদের, কিন্তু যখন বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে সেক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট কম আসতে পারে। ঠিক একইভাবে স্ট্রোক ভলিউমও কম আসতে পারে। ব্লাড প্রেশার নিয়ে আমরা অলরেডি বলছি যে ব্লাড প্রেশার বাড়তে পারে, তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে লো ব্লাড প্রেশারের একটা টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, অনেক বয়স্কদের ক্ষেত্রে ব্লাড প্রেশার পরিবর্তে ব্লাড প্রেশার কমেও যেতে পারে এবং সেটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কমে যেতে পারে এবং এতে করে তাদের মৃত্যুও হতে পারে। এই স্পেশাল কন্ডিশনটা ডেভেলপ করে, আমরা জানি আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের একটা বিশেষ মেকানিজম আছে। আমাদের ব্লাড ভেসেলস গুলোতে কিছু রিসেপ্টর আছে, যেগুলোকে আমরা বলি ব্যারো রিসেপ্টরস। ঠিক আছে, কিছু রিসেপ্টর বোঝো তোমরা? রিসেপ্টর কি বলো, কি রিসেপ্টর কি? আচ্ছা, যে কোনো ইনফরমেশন রিসিভার, তথ্য, সেটা হতে পারে কেমিক্যাল ইনফরমেশন, কিছু কেমিক্যাল রিসেপ্টর আছে, আবার কিছু আছে ইলেকট্রিক রিসেপ্টরস। হ্যাঁ, রিসেপ্টরস গুলো আসলে হচ্ছে ইনফরমেশন গ্রহীতা। এই তথ্যগুলো তারা রিসিভ করে, পার্টিকুলার তথ্য, এবং আমাদের সারা শরীরে ট্রিলিয়নস, আসলে অসংখ্য রিসেপ্টরস আছে এবং এই রিসেপ্টর গুলো আলাদা আলাদা কাজ করে, মানে আলাদা আলাদা স্টিমুলেশনের প্রতি সেন্সিটিভ। কিছু আছে ধরো আয়ন রিসেপ্টর, আবার প্রত্যেকটা আয়নিক রিসেপ্টরের জন্য আলাদা আলাদা, যেমন ধরো ক্যালসিয়াম রিসেপ্টর আলাদা, সোডিয়াম রিসেপ্টর আলাদা, পটাশিয়াম রিসেপ্টরস আলাদা। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা। তারপরে ধরো কোনো নিউরো ট্রান্সমিটার, যেমন ধরো অ্যাসিটাইল কোলাইন, তাদের জন্য রিসেপ্টর আলাদা, ডোপামিন, তাদের জন্য রিসেপ্টরস আলাদা। এইভাবে অসংখ্য রিসেপ্টরস আমাদের শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহান আল্লাহ তাআলা তার প্রয়োজন অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী সেগুলোকে বিভিন্ন জায়গায় ব্যারো রিসেপ্টর। এরা হচ্ছে মেকানিক্যাল রিসেপ্টরস। কিভাবে মেকানিক্যাল রিসেপ্টর? এরা সাধারণত কি সেন্সিটাইজ করে, কি রিসিভ করে? সেটা হচ্ছে ব্লাড প্রেশারের ওঠানামা। ঠিক আছে, ব্লাড প্রেশারের ওঠানামা, সেটাকে তারা পারসিভ করে এবং ব্রেইনের যে অংশটা এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে সেই অংশে প্রেরণ করে। ঠিক আছে, সাধারণত আমরা জানি সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হ্যাঁ, ব্রেনের যে হাইপোথ্যালামাস, এই অংশটা আমাদের প্রেশারকে নিয়ন্ত্রণ করে। তো এই ব্যারো রিসেপ্টর গুলো কিভাবে কাজ করে? যখন কোনো কারণে আমাদের ব্লাড ভেসেলস এর ভেতরে খুব বেশি প্রেশার হয়, যেটা কিনা স্বাভাবিকের চেয়ে বেশি, তখন সেটাকে সেন্সিটাইজ করে এবং ব্রেইনে সিগন্যাল পাঠায়। ব্রেইন সেই অনুযায়ী ব্রেইনের নিজস্ব মেকানিজম যেটা আছে সেটা দিয়ে প্রেশারটাকে নর্মালাইজ করার চেষ্টা করে। ঠিক একইভাবে যখন প্রেশার অনেক বেশি কমে যায়, তখনও সে আবার সেটাকে সেন্সিটাইজ করতে পারে যে এখন প্রেশারটা অনেক কম, সো সে ব্রেইনকে স্টিমুলেশন দেয়, ব্রেইন সেই অনুযায়ী আবার প্রেশারটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। সো এটা একটা ন্যাচারাল প্রসেস। কোনো কারণে যদি এই ন্যাচারাল প্রসেস ব্যাহত হয়, তখন এই যে ব্লাড প্রেশারের যে কন্ট্রোল, মানে বিষয়টা এমন না যে শুধুমাত্র হাইপোথ্যালামাসে ইনজুরি হলেই ব্লাড প্রেশারে অ্যাবনর্মালিটি আসবে, তা না। এই হাইপোথ্যালামাসকে যে তথ্য পাঠাবে, সেই তথ্যে যিনি রিসিভার, সেই রিসিভারেরও যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশারের কি হতে পারে, একটা অ্যাবনর্মালিটি আসতে পারে।
এবং এই ব্যারোরিসেপ্টর গুলোর আরেকটা কাজ হচ্ছে আমরা যখন পজিশন পরিবর্তন করি, আমরা যখন অ্যান্টি গ্র্যাভিটি পজিশন থেকে আমরা যখন টুয়ার্ডস গ্র্যাভিটি বা গ্র্যাভিটি এলিমিনেটেড পজিশন থেকে আমরা যখন অ্যান্টি গ্র্যাভিটি মানে পজিশনে যাই, তখন আমাদের ব্লাড প্রেশার কিন্তু সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ফল করে, ব্লাডটা নিচের দিকে নেমে যায়, যার ফলে ব্লাড প্রেশার ফল করে এবং উইদিন ন্যানো সেকেন্ড এই তথ্যটা কিন্তু আমাদের ব্রেইনে চলে যায়, আমাদের ব্রেইন সেটাকে নিউট্রাল করে ফেলে, যার ফলে নর্মালি তুমি আমি আলহামদুলিল্লাহ আমরা যখন ধরো শুয়ে আছি অনেকক্ষণ ধরে ঘুমায় আসি বা অনেকক্ষণ ধরে বসে আসি, তো আমরা যখন সাডেনলি আমাদের পোস্টার পরিবর্তন করি আমরা কিন্তু ডিজি ফিল করি না, আমাদের ব্লাড প্রেশার কিন্তু পড়ে যায় না, একদম ফল করে না। অথচ যদি আমাদের আমাদের ব্লাড ভেসেলসে যদি এই ব্যারোরিসেপ্টর গুলো না থাকতো, তারা যদি এই রক্তের এই যে প্রেশারের পরিবর্তনকে যদি সেন্সিটাইজ না করতে পারতো, তাহলে কিন্তু আমরা মাথা ঘুরায় পড়ে যেতাম। তোমাদেরকে কখনো ব্ল্যাক আউট হয়েছে? কারো অল্প বয়সী ছেলে মেয়েদের মাঝে মাঝে ব্ল্যাক আউট হয়, ব্ল্যাক আউট বোঝো? ব্ল্যাক আউট বোঝো? ধরো তুমি অনেকক্ষণ বসে আছো, হঠাৎ করে উঠে দাঁড়ালা, মনে হলো যে সারা দুনিয়াটা অন্ধকার হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। তোমাদের মধ্যে নিশ্চয়ই অনেকেরই হয়। জি ম্যাম, এটা প্রায়ই হয়। হয় ম্যাম পোস্টারাল হাইপোটেনশন, পোস্টারাল হাইপারটেনশন, রাইট? ডক্টর বলে উইকনেসের কারণে হয়, তারপর প্রেসার লো থাকে এজন্য হয়। প্রেশার লো থাকে কেন জানো? জানি না ম্যাম, কিন্তু সব সময় লো থাকে, 90/60 এরকম থাকে। তো তোমার তো প্রেশার লো থাকে, হ্যাঁ, যার ফলে তোমার হচ্ছে। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে তাদের দেখা যায় যে তাদের ব্যারোরিসেপ্টর গুলো যেহেতু মানে ব্যারোরিসেপ্টর গুলো দুর্বল হয়ে যায়, মানে হচ্ছে ওখানে ডিজেনারেশন হয়, যার ফলে কিন্তু তাদের ব্যারোরিসেপ্টর ওই পজিশনের যে পরিবর্তন, স্পেশিয়াল যে পরিবর্তন হচ্ছে সেটাকে সেন্সিটাইজ করতে পারে না, যার ফলে প্রেশার পড়ে যায়, মানে ফল করে এবং তারা ডিজি ফিল করে। সো বয়স্কদের ক্ষেত্রে এটা খুব কমন, কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ব্যারোরিসেপ্টরস গুলো ইনশাআল্লাহ সোফার ঠিক আছে, কিন্তু তোমাদের রিয়েলি প্রেশার অনেক বেশি কমে যায়, যেটা ম্যানেজ হচ্ছে না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর হেলথ। হ্যাঁ, যারা এই ঘন ঘন ব্ল্যাক আউটের শিকার হও তোমরা কিন্তু তোমাদের প্রেশারকে কন্ট্রোল করো, ঠিক আছে? প্রেশার বেশি থাকার চেয়ে প্রেশার কম থাকা কিন্তু বেশি ফেটাল, তোমরা জানো? যেমন টেম্পারেচার বেশি হওয়ার টেম্পারেচার কমে যাওয়াটা হচ্ছে মাচ মোর ফেটাল। টেম্পারেচার বেশি হলে মরতে যত সময় লাগবে, টেম্পারেচার কমে গেলে মরতে তার সময় অনেক কম লাগবে। ঠিক একইভাবে ব্লাড প্রেশার বেশি হয়ে গেলে মরতে যতটুকু সময় না লাগবে, সিগনিফিকেন্ট ব্লাড প্রেশার যদি কমে যায় মরতে কিন্তু সময় বেশি লাগবে না। সো অতিরিক্ত কমে যাওয়াটাকে কন্ট্রোল করো। সো আমি যেটা বলছিলাম যে অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন নামে একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনকে আমরা সাধারণত এইভাবে চিনি, যেটা তো কেউ একজন বললো যে পোস্টারাল হাইপারটেনশন, এটার আরেকটা সিনোনিমস হচ্ছে এই অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। অনেক সিনিয়রদের মধ্যে এই অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন দেখা যায়, যে তারা শুয়ে আছে চিত হয়ে, সাইড হলো মাথা ঘুরালো, শুয়ে আছে শোয়া থেকে উঠে বসলো মাথা ঘুরাচ্ছে, বসা থেকে উঠে দাঁড়ালো মাথা ঘুরাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে পেশেন্টকে পজিশনাল ট্রেনিং দেই, যে সাডেনলি সে যাতে না উঠে, সে যাতে ধীরে 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 ওঠে এবং প্রচুর পরিমাণে পানি খায়। হ্যাঁ, তারপর প্রেশার বাড়ানোর জন্য যা যা ফর্মুলা আছে সেগুলো আমরা তাদেরকে বলি। মূলত আমরা অ্যাডাপ্টেশন প্রসিডিওর শিখাই, যে কিভাবে তারা এই পোস্টারাল হাইপারটেনশনকে নিয়েই তারা জীবনযাপন করতে পারবে। তাহলে দেখো ফিজিওথেরাপির করার কত কিছু আছে, আমরা যদি ভালো করে জানি এই পরিবর্তনগুলো। এখন আমাদের এই পরিবর্তনগুলো জেনে কি লাভ বলো তো? আমরা যে এই যে পরিবর্তনগুলো করছি এগুলো আমাদের প্র্যাকটিসের সাথে আমরা কিভাবে কোরিলেট করতে পারি? ম্যাম এই ধরনের পেশেন্ট আমার কাছে আসলে আমি তাকে ঠিকমতো গাইড করতে পারবো এবং তাকে প্রপার এডুকেশন অফ হিজ কন্ডিশন। রাইট। সো আমার কাছে যখন পেশেন্ট আসবে আমি তো কম্প্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট করবো পেশেন্টকে, আমি গদ বাঁধা অ্যাসেসমেন্ট করব না। আমার কাছে জেরিয়াট্রিক কেস এটা হচ্ছে স্পেশাল কেস, তাই না? এবং আমার মাথায় থাকবে যে আসলে জেরিয়াট্রিক কেসগুলোর এই পসিবল এই রিজন হতে পারে। এখন ধরো তোমার কাছে কোনো জেরিয়াট্রিক কেস এসে বললো যে ম্যাডাম আমি যখন শুয়ে থাকি, শোয়া থেকে যখন উঠে বসি তখন আমার মাথা ঘোরায়। তো তুমি যদি ক্লিনিক্যাল এই নলেজ তোমার না থাকে যে কেন এটা হচ্ছে,
সেক্ষেত্রে তুমি কি কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবা? সাম আদার রিজন। একটা জিনিস খেয়াল করো যে একটা সার্টেন কন্ডিশন, যেমন এটা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন না হয়ে অন্য ভিন্ন বিষয়ও হতে পারে, বাট তুমি একটা কন্ডিশন জানো যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন যেটা বয়স্কদের বেশি হয়। সো আমার ধারণা একটা অ্যাজাম্পশন মিলে গেছে। সো আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু দেখতে চাই। তো যেহেতু তোমার নলেজ কিছুটা আছে, তুমি অলরেডি জানো, সেক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট ফার্স্ট ট্রাইটা তো করতে পারবে, একটা দুইটা ট্রাই, যে দেখি তাহলে তার পোস্টারাল ট্রেনিং এর মাধ্যমে আমি তার এই টেন্ডেন্সিটা কিছুটা কমায় নিয়ে আসতে পারি কিনা। যদি কমায় নিয়ে আসতে পারো ফাইন। এর সাথে প্রেশার কিছুটা বাড়ানোর জন্য কিছু কমন অ্যাডভাইস যেটা আমরা দিয়ে থাকি, যে যদি তার অন্য কোনো মানে সমস্যা না থাকে, সেক্ষেত্রে সে সোডিয়াম ইনটেক বাড়াই দিতে পারে, সে ফ্লুইড ইনটেক বাড়াই দিতে পারে, সে প্রোটিন ইনটেক বাড়াই দিতে পারে যদি তার অন্য কোনো সমস্যা না থাকে, এবং সে কিছু কোপিং স্ট্র্যাটেজিস গ্রহণ করতে পারে, যে সে উঠে দাঁড়ায়, তার মাথা যখন ঘোরায় যায়, সে এমন ভাবে উঠে দাঁড়াবে, গ্র্যাজুয়ালি সে উঠে বসবে, তারপর দাঁড়াবে, সাথে কোনো অ্যাসিস্টিভ ডিভাইস রাখবে বা কাউকে রাখবে, সে যাতে প্রিপেয়ার থাকে যে তার মাথা ঘোরালে সে যাতে না পড়ে গিয়ে তার ফ্র্যাকচার না হয়, সেই বিষয়টাও যাতে সে খেয়াল করতে পারে। এই বিষয়গুলোকে শিক্ষা দিবে আমরা, তাই না? আমরা যে নাই জানি যে একজন বয়স্কদের ক্ষেত্রে এই কন্ডিশন হয়, এই কন্ডিশনকে এভাবে ম্যানেজ করা যায়, সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কিভাবে করবো। এই পরিবর্তনগুলো আমাদের আসলে খুবই এই নলেজ, এই পরিবর্তনের যে স্বাভাবিক যে নলেজ, এটা আমাদের আসলে আমাদের ট্রিটমেন্ট মানে বয়স্কদের সমস্যা আইডেন্টিফাই করা এবং সঠিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রেও কি দিবে, আমাদেরকে গাইড করবে, তাই না? আমাদের মোটামুটি আজকের লেকচার থেকে এই 5 নম্বর লেকচার আমাদের শেষ। 5 নম্বর লেকচার থেকে আমরা জানলাম কয়টা সিস্টেম: ইন্টিগুমেন্টারি সিস্টেম, তারপর হচ্ছে মাসকুলোস্কেলেটাল সিস্টেম, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। 3টা সিস্টেমের যে বয়সের সাথে সাথে যে পরিবর্তন, সেটা আমরা জানলাম। পরবর্তী লেকচারে ইনশাআল্লাহ আমরা আরো 3টা সিস্টেম সম্পর্কে জানবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা, এবং তোমরা নেক্সটে কি পরীক্ষা দিতে চাও কিনা আমাকে একটু জানাও ক্লিয়ারলি। নেক্সট উইকে পরীক্ষা দিতে চাও কিনা? প্লিজ proceed. Do you have any question regarding exam process? Anything? ম্যাম, পরীক্ষা কত মার্কসের হবে? খুব বেশি না, 10 থেকে 20, সর্বোচ্চ 20, সর্বনিম্ন 10। ম্যাম, সেক্ষেত্রে আমার হচ্ছে একটা মানে রিকোয়ারমেন্টস বা মানে মানে আমি যেটা বলবো যে ম্যাম, যেহেতু হচ্ছে আমাদের লিখে তারপর হচ্ছে সেটা ছবি তুলে বা কোনো একটা ভাবে আপনাকে হচ্ছে সেন্ড করতে হবে ম্যাম। সেক্ষেত্রে যদি ম্যাম অনেক সময় দেখা যায় যে আমাদের নেটওয়ার্কের প্রবলেম হয় যে কোনো একটা কিছু আপলোড করতে, সেক্ষেত্রে যদি আমাদেরকে ম্যাম এনাফ টাইম দেওয়া হয় তাহলে মেবি সেটা আমাদের জন্য ভালো হয়। Of course, I will do that, inshallah. Don't worry about that. I will give you enough time to send me back. No problem. আমি জানি বিষয়গুলো। হ্যাঁ, আমি এর মধ্যে অনেক পরীক্ষা নিয়েছি, মাস্টার্স এর নিয়েছি, আন্ডারগ্রেডে নিয়েছি। তোমাদের নিয়েছি কিনা? না, তোমাদের নেই। আমাদের অনলাইনে কোন পরীক্ষা হয়? ম্যাম, অনলাইনে লিখিত ভাইবা দিলে কেমন হয়? অনলাইনে ভাইবাও দেওয়া যায়, অনলাইনে আর যখন আমরা প্রেজেন্টেশন করা যায়, ঠিক আছে? অনলাইনে প্রেজেন্টেশন করা যায়, অনলাইনে ভাইবা নেওয়া যায়, অনলাইনে রিটেন পরীক্ষা নেওয়া যায়। তবে রিটেন এক্সাম বা এক্সাম গুলো আমি জানি মানে স্পষ্টভাবে, ধরো আমি যেটা হয় যে আমি অফলাইনে যখন পরীক্ষা নেই, যে সতর্কতা মেনটেন করা যায়, হ্যাঁ, যাতে ছাত্ররা নকল না করে, ছাত্ররা একজনের কাছ থেকে লিখে না লেখে, এই বিষয়গুলো যতটা কন্ট্রোল করা যায়, অনলাইনে সেগুলোর উপরে কন্ট্রোল কম। কিন্তু ওগুলো নিয়ে আসলে আমার বদারিং না, ওগুলো নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ অ্যান্ড মাইসেলফ। ইটস আপ টু ইউ। এখন তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের নিতে হবে, তাই না? এখন সময় আসছে। একটা সময় ছিল আমরা তোমাদের পেছনে পেছনে দৌড়ে তোমাদের ধরে ধরে এনে ক্লাস করাতাম, হ্যাঁ, চোখের সামনে রেখে। এখন সেই দিন আর নাই। এখন তোমাদের রেসপন্সিবিলিটি তোমাদের। তোমরা যদি ক্লাসে ধরো প্রেজেন্ট হয়ে ঘুমায় যাও, আই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল, ইভেন আই ক্যান নট কন্ট্রোল রিয়েলি। সো ইটস আপ টু ইউ। এটা তোমাদের উপর ডিপেন্ড করে। তুমি চাইলে ক্লাসে নকল করতে পারো, ইটস আপ টু ইউ। পরীক্ষায় এখন সেই দিন নাই যে আমি ধরে ধরে তোমাদেরকে এগুলো স্টপ করাবো।
এখন তোমাদের রেসপন্সিবিলিটি তোমরা নিবা। তোমরা কি নকল করে পাশ করবা নাকি তোমরা জেনে পাশ করবা? পাশ তো করবা ইনশাআল্লাহ, এটা কিভাবে করবা এটা তোমাদের উপরে। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব মিনিমাইজ করা যায়, এন্ড এটা তোমাদের উপরে অনেকটা ডিপেন্ড করবে। সো আমি আসলে ছেড়ে দিয়েছি। আমি এমন ভাবে পরীক্ষা পদ্ধতি নিব যেখানে হয়তোবা সুযোগ একটু কম কম থাকবে এই কাজগুলো করার, কিন্তু আসলে আমি আসলে ওভাবে ভাবতে চাই না। আমি তোমাদেরকে অনেস্টলি ভাবতে চাই। ওভাবে চিন্তা করলে আমি কখনোই পরীক্ষা নিতে পারবো না। সো এটা আসলে সম্ভব, আমি করতে পারবো, আমার সেই সেই ক্যাপাবিলিটি আছে আলহামদুলিল্লাহ। আমার সেই ধৈর্য আছে যে তোমাদের 50 জনের পরীক্ষা আমি ভাইবা নিতে পারবো ইনশাআল্লাহ। বাট নরমালি যে সময়টা লাগে হয়তো একটু সময় বেশি লাগবে, গ্রুপটা একটু বেশি করতে হবে, ছোট ছোট গ্রুপ করতে হবে, কারণ সবাইকে আমি অনলাইনে বসায় রাখবো, তারপর একজনের একজনের পরীক্ষা নিব, তা তোমাদের মোবাইল ডেটা খরচ করাবো, এই বিষয়ে আমি যাব না। আমি হয়তো ছোট ছোট গ্রুপ করবো, 5জন স্টুডেন্ট একসাথে ঢুকাবো, 5জনকে কোয়েশ্চেন করবো, ছেড়ে দিব, পরে পরবর্তী 5জন ঢুকবে, এইভাবে আর কি। সো তোমাকে মোটামুটি জানতে হবে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে যে কোনো সময় আমাকে ওই গ্রুপ করে দেয়া হবে, ছোট ছোট সাবগ্রুপের একজন মনিটর থাকবে, সে সবাইকে ইনফর্ম করবে। সময় দেয়া হবে যে এই সময়ের মধ্যে তোমরা এন্ট্রি করো, তো তোমরা সেই সময়ের মধ্যে ঢুকবা এবং তোমাদের পরীক্ষা শেষ হবে। তো এভাবে আমরা ছোট ছোট গ্রুপ করবো, হয়তোবা সর্বোচ্চ 5জন এক গ্রুপে। তো তোমরা কতজন আছো, 40 জন নাকি 50 জন? 45। তো সেক্ষেত্রে 5 নং 45, 9টা গ্রুপ হবে, সাব গ্রুপ হবে। হয়তো এমন হতে পারে একদিনে আমি 5টা গ্রুপের নিলাম, আরেকদিনে 4টা গ্রুপের নিলাম। তোমাদের সাফারিং কমায়, মানে তোমাদের যাতে কষ্ট না হয়, তোমাদের যেন এক্সট্রা খরচ না হয়, এই বিষয়গুলো আমরা মাথায় রেখে আরো চাইলে আরো তোমরা সাজেস্ট করতে পারো। তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো। কিন্তু পরীক্ষার আসলে কোনো বিকল্প নাই। তোমরা পরীক্ষা দাও, কোনো সমস্যা নেই। রিটেন ফরম্যাটে আমি যেমন যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিব, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব। তোমরা ওই সময় তোমরা লিখবা ফ্রিলি ফ্র্যাঙ্কলি, তোমরা যেভাবে পরীক্ষা দাও। শুধু খাতাটা দিতে পারবো না তোমাদের, নিজের খরচে তোমরা ধরো একটা খাতা রাখলা, ওই খাতায় তোমাদের রোল নাম্বার, তোমাদের সাবজেক্ট নাম্বার, তোমার নিজের নাম লিখলা, লিখে পেজ নাম্বার দিবা, দিয়ে ওই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো লিখবা। তারপরে এখন যে ক্যাম স্ক্যানার আছে, কিংবা তুমি সিম্পলি ছবি তুলে সেটা আমার মেইলে পাঠাই দিবা। একজনকে সবাই জমা দিবা, তোমাদের মেন্টরের কাছে, মনিটরের কাছে জমা দিবা, পরে মনিটর আমাকে পাঠিয়ে দিবে। যে কোনো মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মনিটরের কাছে যাবে, তারপর মনিটর আমাকে একসাথে পাঠিয়ে দিবে। এটাও করা যেতে পারে। এটা খুবই সহজ একটা বিষয়, এটাকে নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তোমরা তোমাদের মতো করে বসে বসে লিখবা, ঠিক আছে? সো অনেস্টির বিষয়টা তোমাদেরকে মেনটেন করতে হবে। সরি, বুঝতে পারছি না, কেউ কিছু বলছে? তোমরা যদি ছোট বাচ্চা হতা, তাহলে আমি হয়তো বা বলতাম যে তোমাদের প্যারেন্টস কে তোমাদের পাশে বসায় রেখে, যেটা স্কুলগুলোতে করে, মোবাইল কি ক্যামেরা অন রাখে, প্যারেন্টস কে বসায় রাখে, বা কোনো অভিভাবককে পাশে বসায় রেখে ক্যামেরা অন করে পরীক্ষা দিতে হয়। আমি আসলে ওইসবে যেতে চাচ্ছি না। কারণ তোমরা এখন ম্যাচিওর এনাফ, তোমাদের দায়িত্ব এখন তোমাদের নেওয়ার সময় চলে আসছে। ঠিক আছে, আর কারো কোয়েশ্চেন আছে? ম্যাম তো ম্যাম আমার কোশ্চেন আছে ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম লেকচার কিছু কমা দিলে ভালো হইতো ম্যাম। 5টা না দিয়ে ম্যাম 3টা দিলে ভালো হইতো ম্যাম, মানে বেশি হয়ে যাচ্ছে ম্যাম। ওকে 3টা, ঠিক আছে, ইটস ওকে তাকি। থ্যাংক ইউ ফর ইওর সাজেশন। জি ম্যাম, আর কারো কোনো সাজেশন ঠিক আছে আছে? ম্যাম, 3টা দিলে ভালো হয়। ওকে, ইটস ওকে, উই ডোন্ট হ্যাভ এনি হারি। আমাদের কোনো তাড়াহুড়া নাই, ঠিক আছে? তোমাদের জন্য যাতে ফ্রেন্ডলি হয়, তোমাদের জন্য যাতে কোনো মেন্টাল মানে এক্সট্রা প্রেশার না হয়, সেটার দিকে আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর কেউ কিছু বলবা? তাহলে 3টা লেকচারের কোয়েশ্চেন ডিজাইন আমি করি নেক্সট উইকে। কবে তোমাদের সাথে আমার ক্লাস? মঙ্গলবার, তাই না? তাহলে মঙ্গলবারে তোমরা পরীক্ষা দাও 3টা লেকচারে। ঠিক ম্যাম আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর এগ্রিমেন্ট। হ্যাঁ বলো জান্নাতুল। ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম
ম্যাম আমার হ্যাঁ শুনতে তো পাচ্ছি। হচ্ছে আম্মুর তো করোনা হইছে প্লাস হচ্ছে ওখান থেকে নিউমোনিয়া হয়ে শরীর অনেক মানে লাং 44% এফেক্ট করছে। আমার নিজেরও কয়দিন আগে জ্বর হয়ে এখন ম্যাম স্মেল টেস্ট আর কিছু পাই না আর উইকনেস আর বাসার অবস্থা ম্যাম বুঝতেছেন আম্মু পুরা বেড রিডেন। তো ম্যাম এই অবস্থায় আমি হয়তো এক্সাম দিতে পারবো না। ইটস ওকে ডিয়ার, নো প্রবলেম। তুমি সুস্থ হও, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখুক আমাদের সবাইকে। আমরা অসুস্থ থাকলে কোনো কথা নাই। তুমি আগে সুস্থ হও, এখন কোনো প্রেশার নিও না, কোনো স্ট্রেস নিও না। রিফাত প্লিজ তুমি জান্নাতুলের জান্নাতুল তুমি কি একটা কাজ করতে পারবা? তুমি কি একটা অ্যাপ্লিকেশন আমাকে একটু সেন্ড করতে পারবা অনলাইনে? জি ম্যাম আমি চেষ্টা করবো, আমি পাঠিয়ে দিব না। ঠিক আছে, তাহলে তুমি তোমার কনভিনিয়েন্ট টাইমে তুমি আমাকে যা যা বলেছো আমার বরাবর জাস্ট একটা অ্যাপ্লিকেশন করে তুমি পাঠিয়ে দাও। এটা একটা ডকুমেন্ট হিসেবে থাক না। এটাও তোমাদের একটা লার্নিং, ঠিক আছে? অনলাইনে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করি এটা তোমরা ওই পজিটিভলি নাও, যদি তোমার জন্য খুব কষ্ট না হয়, খুব প্রেশার না হয়। তুমি যে কোনো একটা সময়ে আমাকে আমার মেইলে পাঠিয়ে দিও। তো ঠিক আছে, ম্যাম দোয়া যদি করবেন আরো আমাদের ভালো জন্য। হয় যে যদি তুমি একটা হার্ড কপির উপরে তোমার সিগনেচার সহ পাঠাও সেটাও ভালো হয়। আর যদি না হয় সেক্ষেত্রে ইটস ওকে, নো প্রবলেম। তুমি জাস্ট সিম্পলি একটা নোট দিয়ে রাখো আমাকে, সেই নোটটা আমি আমার ডকুমেন্টে রেখে দিব, ঠিক আছে? আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ম্যাম। আর রিফা তুমি যেদিন আমরা এক্সাম নিব সেদিন ওরা অ্যাটেন্ডেন্স রাখবা, ঠিক আছে? মূল শিটে রাখবা। চেষ্টা করো তোমরা যতজন ম্যাম পারো এক্সামের বেশিরভাগ ম্যাক্সিমাম অ্যাটেন্ড করতে। হ্যাঁ বলো, তা কি বলো? এক্সামের ডেট কি ফাইনাল হয়েছে ম্যাম? কবে পরীক্ষা? হ্যাঁ, এই যে নেক্সট উইক মঙ্গলবার লকডাউন অবস্থায় আমি বাসা থেকে ও তো আচ্ছা ঠিক আছে ম্যাম। থাকি, তাহলে বাসা থেকেই নিব পরীক্ষা ইনশাআল্লাহ। কোনো ধরনের সমস্যা আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, আচ্ছা। আর বাকিদের কিছু বলার আছে? তোমরা অ্যাটেন্ড করো, আসলে এটাকে এত সিরিয়াসলি নিও না। এখন পড়ো, 3টা লেকচার পড়ো, পড়ে জাস্ট অ্যাটেন্ড করো, দেখা যাক কি হয়, ঠিক আছে? জাস্ট শুরু হোক, ওয়ার্ম আপ হোক। তোমরা যেহেতু এখনো কোনো অনলাইন এক্সাম দাও নাই, একটা ওয়ার্ম আপ হোক। আমি এর মধ্যে অনেক অনেক এক্সাম নিয়েছি এবং স্টুডেন্টরা তোমাদের চেয়ে অনেক ছোট যারা, হ্যাঁ যারা সেকেন্ড ইয়ারে আছে, তারপরে তোমাদের সিনিয়র যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ 17 ব্যাচ, ওদের আমি প্রেজেন্টেশন করিয়েছি, ভাইবা নিয়েছি, তারপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন নিয়েছি, ব্রড অ্যান্সার কোয়েশ্চেন নিয়েছি, ব্রড অ্যান্সার কোয়েশ্চেনে তোমার পরীক্ষা নিয়েছি। হ্যাঁ অনেক পরীক্ষা নিয়েছি আমি এর মধ্যে। তো তোমাদেরও আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? এবার তাহলে শুধু রিটেন, হ্যাঁ এবার আর ভাইবা না, শুধু রিটেন, ঠিক আছে? তাহলে ম্যাম ইনশাআল্লাহ নেক্সট উইকে 3টা লেকচারে। হ্যাঁ বলো নুসরাত। ম্যাম রিটেন কোশ্চেন কি শর্ট কোশ্চেন থাকবে নাকি ব্রড কোশ্চেন থাকবে নাকি দুইটাই থাকবে? দুইটা মিলানোই থাকবে, বিভিন্ন ধরনের জি ম্যাম। কোয়েশ্চেন থাকবে। তোমরা ভালো করে 3টা লেকচার পড়বা, ঠিক আছে? জি ম্যাম। ভালো করে 3টা লেকচার একদম প্রতি লাইনে লাইনে পড়বা। খুব বেশি ব্রড কোয়েশ্চেন থাকবে না, খুব বেশি কিছু অ্যানালাইটিক কোয়েশ্চেন থাকতে পারে। কারণ তোমরা তো জানোই যে অনলাইন এক্সামে চিটিং কে মিনিমাইজ করার জন্য কিছু অ্যানালাইটিক কোয়েশ্চেন দিয়ে দেয়া হয়, যাতে আমি বুঝতে পারি যে আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনা যাতে আলাদা থাকে, তোমরা কিভাবে চিন্তা করো। অ্যানালিটিক কোয়েশ্চেন তো মিলে যায় না, কিছু কোয়েশ্চেন আছে মিলে যায়, সিমিলার অ্যান্সার, তো সেটা দিয়ে আসলে একটা স্টুডেন্টকে জাজ করা যায় না। সো কিছু কোয়েশ্চেন থাকে এমন যে কোয়েশ্চেন দিয়ে আসলে বোঝা যায় যে তুমি কি কতটুকু বুঝলা, কতটুকু চিন্তা করলা। আর তোমার চিন্তা আর আরেকজনের চিন্তা তো 100% আইডেন্টিক্যাল হবে না, যদি হয় পারে। সবই থাকবে ওই 3টা লেকচারের ভিতর। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা অসুস্থ থাকো তোমরা নিজেদের প্রতি যত্ন নাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি তোমাদের জন্য, আমার জন্য তোমরা সবাই দোয়া করো যাতে আল্লাহ সুস্থ রাখে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।